হ্যাঁ, তবুও কতগুলো প্রসঙ্গ একটু ছুঁয়ে ছুঁয়ে যাওয়া দরকার বলে মনে হয় আর কি। সেটা হচ্ছে ধরুন, এরপরে আমাদের সংস্কৃত নাটক, সেখানে ভাস, ভগবতী, শূদ্রক, কালিদাস এরা নাটক লিখছেন এবং ভরতের নাট্যশাস্ত্র আমরা পেয়ে যাচ্ছি হাতে। তো সেটা একটা অধ্যায়, সেগুলো সবাই জানেন, আমি সেগুলো নিয়ে খুব বিস্তারিত যাচ্ছি না। এবং ধরুন সেই যে চর্চা, সেই চর্চার মধ্যে দিয়ে আমরা জানি যে কালিদাস কালিদাস সভাকবি ছিলেন। রাজদরবারে বসেই তিনি অভিজ্ঞান শকুন্তলম লিখেছিলেন। তো সেই লেখার মধ্যে কিন্তু একজন একজন নাট্যকার, একজন কবি, একজন সাহিত্যিক, সে যখন লিখছে তখন কিন্তু তার লেখার মধ্যে সেখানে সে যখন অভিজ্ঞান শকুন্তলম লিখছেন, তার মধ্যে সে রাজসভায় বসেই সে লিখছে, রাজ অনুগ্রহে থেকেই সে লিখছে, কিন্তু তার মধ্যে সুচতুরভাবে কীভাবে দুর্বাসার অভিশাপের কারণেই দুষ্যন্ত আর তার বিবাহিত বউকে আর মানে চিনতেই পারে না। সেখানে একটা ওই রকম একটা সুচতুরভাবে তিনি একটি ওই রকম ঘটনা ঘটিয়ে দিলেন। কিন্তু সত্যি সত্যি সেই সময়কার দিনে, সেই সময় যে আমরা কিন্তু জানি রাজাদের একাধিক বিবাহ, তাদের লামপট্য ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছুই আমরা জানি, কিন্তু তিনি সুকৌশলে সুচতুরভাবে সেই ঘটনাটাই রাজ অনুগ্রহে থেকেই এবং রাজাকে কোথাও একটা গার্ড করেও সে সত্যি কথাটা কিভাবে বলে দিল, বলে দিতে পারলেন। তো তৎকালীন সময়েও কিন্তু এই যে ধরুন আমরা যে নাট্য নির্মাণ করছি, যে থিয়েটার হচ্ছে, তার মধ্যে বিনোদন যেমন থাকছে, সেই সঙ্গে সঙ্গে তৎকালীন সময় তার সামাজিক অবস্থা, তার রাজনৈতিক অবস্থা, শ্রেণীগত যে বৈষম্য, এইগুলো কিন্তু আমরা সব দেখতে পাচ্ছি আর কি। তো এটা এই যে সংস্কৃত নাটকগুলোর মধ্যে থেকে কিন্তু আমরা এই সমস্ত লেখাগুলো পেয়ে গেলাম। এবং তারপরের যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টার নিয়ে আমি খুব দীর্ঘায়িত করতে চাই না, শুধু কতগুলো ল্যান্ডমার্কিং ঘটনা আমি একটু একটু ছুঁয়ে যাব মাত্র। সেটা হচ্ছে ধরুন 1795-তে গেরাসিম স্টেপানোভিচ লেবেডেভ ম্যাড্রাস হয়ে কলকাতায় এলেন এবং তিনিও ছিলেন মূলত একজন মিউজিশিয়ান, রাশিয়ান মানুষ। তখন কিন্তু কলকাতায় ব্রিটিশদের থিয়েটার হচ্ছে, ইংরেজি থিয়েটার চলছে। সেই সময় তিনি মূলত ভাগ্যের অন্বেষণেই এসেছিলেন এবং এদেশে এসে তখন তিনি দেখলেন, মূলত তিনি কিন্তু ব্যবসায়ীও ছিলেন, এটা অস্বীকার করে লাভ নেই। তো তিনি তখন দেখলেন যে এখানে তো বাংলা থিয়েটার নেই, তাহলে বাংলা থিয়েটারটা যদি করা যায় তাহলে তার একটা রুজি রোজগারের ব্যবস্থাও হয়। কিন্তু থিয়েটারটা করতে গেলে জানতে হয়, বুঝতে হয়, তার সংস্কৃতিকে বুঝতে হয়, বোঝার চেষ্টা করতে হয়। সেটা কিন্তু সেই সময় তিনি বুঝেছিলেন এবং সেই সময় গোলকনাথ দাস তার ভাষা শিক্ষক ছিলেন। তিনি আমরা এও জানি যে ডিসগাইজ বলে একটি নাটক, যেটার বাংলায় অনুবাদ হলো কাল্পনিক সংবদল নামে, মানে অনুবাদটা খেয়াল করলে বুঝতে পারবেন, সেটা হচ্ছে ডিসগাইজ ইংরাজি, যার বাংলা ছদ্মবেশী, কিন্তু সেটাকে বাংলায় মানে রূপান্তরিত করে অনুবাদ করে তার নাম হলো কাল্পনিক সংবদল। তো তখন ব্রিটিশদের থিয়েটার বা ইংরেজদের থিয়েটার চলছে, ইংরেজি থিয়েটার চলছে। এখন সেটা নিয়ে যা হওয়া সবাই মিলে
তার পেছনে লেগে গেলেন এবং সেটা একটা ওই 2-3টে শো হওয়ার পরেই সেটা আর হতে পারেনি। তৎকালীন ব্রিটিশ সরকার তার পেছনে লেগে গেলেন। সেটাও একটা চ্যাপ্টার বাংলা থিয়েটারে। এটা একটা উল্লেখযোগ্য ঘটনা। 1795, 200 বছরেরও আগে একজন রাশিয়ান মানুষ এদেশে এসে বাংলা থিয়েটারের চর্চার কথা ভেবেছিলেন, বাংলা থিয়েটার করবার কথা ভেবেছিলেন। সেটা যে প্রেক্ষিতেই হোক না কেন, সেটা ব্যবসায়িক কারণেই হোক, ভালোবেসেই হোক, যাই হোক, বাজারের কথা ভেবেই হোক, যেভাবেই হোক না কেন, তিনি কিন্তু এই কাজটা সে সময় শুরু করেছিলেন এবং নানা রকম অপবাদ দিয়ে তৎকালীন বিপ্লবীদের আশ্রয় দিচ্ছেন তিনি, এরকম নানা রকম সম্পর্কে অজুহাত তুলে তাকে এদেশ ছাড়া করা হয় এবং তিনি এদেশ থেকে চলে যান। তারপরেও বিচ্ছিন্নভাবে কিন্তু কিছু কিছু ঘটনা আমাদের এখানে হয়েছে। সেটা জোড়াসাঁকোর থিয়েটার, তার আগে নবীনবাবুর থিয়েটার, নবীন বসুর থিয়েটার। সেটা খুব ইন্টারেস্টিং যে জার্নি থিয়েটার একটা স্পেসের মধ্যে কখনো তার ঠাকুর দালানে অভিনয় হচ্ছে, কখনো ড্রয়িং রুমে অভিনয় হচ্ছে, কখনো পুকুর পাড়ে অভিনয় হচ্ছে। তো এগুলো কিন্তু আমি এই কথাটা বললাম এই প্রসঙ্গে, কারণ এটা খুব পরবর্তী আমি যে আলোচনায় যাব এইটা খুব সিগনিফিক্যান্ট একটা পয়েন্ট বলে মনে হয় আমার। তো সেজন্য একটু এই কথাটা মাথায় রাখবেন যে তিনি কিন্তু একটা নির্দিষ্ট স্পেসে, তার বাড়িতেই তার যে বিভিন্ন স্পেসগুলো আছে সেই স্পেসে কিন্তু তিনি এই কাজগুলো করলেন। কোথাও থিয়েটারটা একটা অন্য মাত্রা এলো। তার আগে যদি আমরা ধরুন শ্রীচৈতন্যদেব, তিনি তার নাম সংকীর্তন হরে কৃষ্ণ 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 হরে হরে, এই কটি মাত্র শব্দ তিনি কিন্তু জার্নি করে করে বলে গেছেন এবং একটা ভক্তি রসের উদ্রেক তিনি করেছেন। এবং এই মিছিলে কিন্তু বিভিন্ন মানুষ আস্তে 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 যোগ দিয়েছেন। এই যে জার্নি, চলন, এইটা একটা উল্লেখযোগ্য ঘটনা বলে আমার মনে হয়। তারপরে ধরুন এই ঘটনার পরে আমাদের একেবারে সাম্প্রতিক সময় প্রায়, সেই ইতিহাস সকলেই জানেন, তারপরে 1943-44 IPTA, ভারতীয় গণনাট্য সংঘ, সেটা প্রতিষ্ঠা হয় এবং তার কাজকর্ম শুরু হয়। কিন্তু শিল্পী স্বাধীনতার প্রশ্নে সেটা নিয়েও অনেক রকম বিতর্ক হয়। পরবর্তীকালে কিন্তু সেই গল্প থেকেই কিন্তু আস্তে আস্তে গ্রুপ থিয়েটারের একটা জন্ম, যেটা আমরা জানি 1948 সালে বহুরূপীর প্রতিষ্ঠা, শম্ভু মিত্রের নেতৃত্বে, মহর্ষি মনোরঞ্জন ভট্টাচার্য, গঙ্গাপদ বসু ইত্যাদি তৎকালীন গুণী মানুষরা একসঙ্গে মিলে তখন একটা ইনস্টিটিউশন তৈরি করবার চেষ্টা করে, যেখানে শিল্পীর স্বাধীনতা মাথায় রেখে ভালো করে ভালো নাটক করবার জন্য তারা সেই প্রতিষ্ঠান তৈরি করেন। এবং আজ পর্যন্ত আমরা কোথাও সেই নাটকের ধারাকেই কিন্তু আমরা এগিয়ে নিয়ে চলেছি এবং সেই ধারা এত প্রবল বেগে গ্রাম থেকে গ্রামান্তরে একটা ঝড়ের মতো করে হু হু করে চলে গেল, বিস্তার লাভ করল। এবং আজকে বিশেষত পশ্চিমবঙ্গের গ্রাম থেকে গ্রামান্তরে যে থিয়েটারের চর্চা, তার অধিকাংশই কিন্তু সেই গ্রুপ থিয়েটার আন্দোলন বলুন, সেই আন্দোলনের গর্ভেই তার বীজ প্রথিত, এটা অস্বীকার করবার কোনো জায়গা নেই। কিন্তু তার পরবর্তী ইতিহাস আপনারা প্রায় সকলেই জানেন, এই নিয়ে আমি খুব বিস্তারে যাচ্ছি না। শুধু এই গণনাট্য, গ্রুপ থিয়েটার এর মধ্যখানে একটা নবনাট্য বলে একটা বিষয় আসে, কিন্তু সেটা খুব একটা স্থায়ী কিছু হয়নি। এখনও পর্যন্ত গণনাট্যের ধারা কম বেশি আছে,
বিশেষত গ্রুপ থিয়েটার এখনও পর্যন্ত কাজ করছে। গ্রুপ থিয়েটার, গ্রুপ এবং গ্রুপ মানে হচ্ছে যুথতা, সকলে মিলে একসঙ্গে একটা মত, একটা কিছু বলবার জন্যে, এবং যূথবদ্ধতা, এই শব্দগুলোকেই আমরা জানি। থিয়েটার তো একা একা হয় না, সে প্রসঙ্গে আমি আগে বলেওছি। তো সেই যে কাজটা শুরু হয়, চলতে থাকে, তারপর রাজনৈতিক পরিবর্তন, সামাজিক অবস্থার পরিবর্তন, তারপরে আপনার এইভাবে চলতে আজকে যে থিয়েটারের যে জায়গা, সেই জায়গা আমরা এসে পৌঁছই। এর মধ্যে বামফ্রন্ট সরকারের প্রতিষ্ঠা এবং তার আগে দক্ষিণপন্থী রাজনীতির শাসন, সিদ্ধার্থ শঙ্কর রায়, তারপরে বামপন্থীদের উত্থান, তারপরে 2011 পরে তৃণমূল সরকারের প্রতিষ্ঠা। এই প্রতিটি সরকার যখন পরিবর্তিত হয় তখন তার আঁচও থিয়েটারে এসে পড়ে, অনিবার্যভাবেই এসে পড়ে। ভাবনাগত জায়গা থেকে, আদর্শগত জায়গা থেকে, বিশেষত আদর্শগত জায়গা থেকে একটা কিন্তু ব্যাপক পরিবর্তন আমরা লক্ষ্য করতে থাকলাম। এবং সেখানে যেটা ঘটল, এই যে থিয়েটার আঙিনায় যারা আমরা আছি, সারা বাংলা জুড়ে যারা আছে, তাদের যে মূল যে থিয়েটারের লক্ষ্য, সেখানটা কোথাও বিভাজন শুরু হলো। এটা অনিবার্যভাবেই হবে, তাই হয়েছে। কিন্তু কোথাও আমরা সকলে মিলে শুধুমাত্র থিয়েটারের স্বার্থের কথা ভেবে আমরা কোনোদিনই খুব এক হতে পারিনি। সেটা কংগ্রেস সরকারের সময়ও নয়, বামপন্থী সরকারের সময়ও নয়, আজকের তৃণমূল সরকারের সময়ও নয়। কিন্তু কোথাও থিয়েটার ফ্র্যাটার্নিটির যারা আমরা মানুষ রয়েছি, থিয়েটারের সঙ্গে যারা জড়িত রয়েছি, সব কিছুর ঊর্ধ্বেও কোথাও কমন ইস্যুতে আমাদের ভেতরের একটা অন্তর সম্পর্ক থাকাটা খুবই বাঞ্ছনীয় ছিল বলে আমি মনে করি। কিন্তু দুর্ভাগ্যের হলেও সত্যি, ছোটোভাবে আমাদের হয়তো কিছু বন্ধু আছে, সেটা খুব সেগমেন্ট ওয়াইজ ভাগ, তার মধ্যে এত বিন্যাস, এত টুকরো অংশ, যে সামগ্রিকভাবে খুব একটা কিছু কোনো কিছু ঘটে উঠছে না কখনোই আর কি। হ্যাঁ, অনেকে চেষ্টা করছেন বিভিন্নভাবে, কিন্তু তার মধ্যে রাজনৈতিক প্রভাব এতই প্রকট যে রাজনীতির বাইরে আমরা কিছু, মানে আমি বলছি রাজনীতি তো নিশ্চয়ই থাকবে, কিন্তু সোকল্ড কোনো পলিটিক্যাল পার্টির যে রাজনীতি, সেই দ্বারা প্রভাব যে হচ্ছে, এই প্রভাবের ফলেই কিন্তু থিয়েটার ফ্র্যাটার্নিটি ভাঙতে টুকরো হতে আমাদের শক্তি আমরা কোথাও নিজেরাই তলানিতে নিয়ে এসে, মানে তলানিতে পৌঁছেছে আর কি। যাই হোক, এই ইতিহাস আপনারা সকলেই জানেন, এইটা নিয়ে আমি আর খুব দীর্ঘ কিছু বলছি না। আমি এখন বর্তমান সময়ের জায়গায় চলে যাব। কিন্তু বর্তমানটা না মানে একদম সার্ফ করে কেটে দেওয়া যায় আর কি। বর্তমানেরও চলমান বর্তমান ইত্যাদি নানা রকম ব্যাকরণগত ব্যাখ্যা হয়। আমি অত তাত্ত্বিকভাবে ওই ব্যাখ্যাগুলোর দিকে যাচ্ছি না, কিন্তু এই সময়ের থিয়েটারটা কী, যে আমরা এই সময়ে যারা থিয়েটার পেরিফেরির মধ্যে আছি, সেই থিয়েটারটা কী, এই প্রশ্ন কিন্তু এখানে এসে যাচ্ছে। এই বর্তমান সময় বলতে গেলে কিন্তু এই সময়ে একটা যে কোভিড-19, এটা কিন্তু আসছে। আমরা
জানি না, আমরা আসলে লকডাউনের ঠিক আগের দিন পর্যন্ত আমরা জানতাম না যে কোন পরিস্থিতির মধ্যে আমরা, মানে আগামীকাল থেকে কোন পরিস্থিতির মধ্যে আমরা ঢুকতে চলেছি, কোন পরিস্থিতিতে প্রবেশ করছি আমরা জানতাম না। তো সেই সময়ের আগে পর্যন্ত হিসেব মতো সেটা অতীতের মধ্যেই চলে যাচ্ছে, কিন্তু সেই সময় পর্যন্ত কি থিয়েটারটা নিয়ে আমরা কাজটা করছিলাম, এবং এই যে থিয়েটারটা হচ্ছিল, দেখুন খুব একটা কনভেনশনাল একটা একই জিনিস হয়ে চলেছে। আর আমরা সবাই বলছি যে আমি এবার নতুন একটা কিছু ভাবছি। এই জানো তো, এই পরের নাটকটা আমি একদম একদম নতুন করে একটা জিনিস ভাবছি, আমি নতুন। কিন্তু দুর্ভাগ্যের হলো সত্যি সেই নতুনগুলো নতুন নয়, সেটা কেউ না কেউ পৃথিবীতে করে ফেলেছেন। তো সেটাও যেমন সত্যি, আবার এখন আমাদের হাতে ইন্টারনেট আছে, আমরা সব কিছু বুঝতে পারি, সব কিছু দেখতে পারি। আমরা দেখি যে 2000 সালের গোড়ার দিকে যে একটি নাটক হলো কলকাতায়, এবং সারা মানে বঙ্গদেশ জুড়ে বলা হলো এই একটা নতুন কিছু হয়েছে। কিন্তু আমরা পরে ইন্টারনেটে দেখলাম ওইভাবে সেটের যে পরিবর্তন, সেই পরিবর্তনটা কিন্তু আমরা ইন্টারনেটে দেখে দিলাম, একদম মানে লাইভ দেখানো হলো। তো সেটার কোথাও ছায়া, সেটার কোথাও অনুপ্রেরণা, এগুলো কিন্তু রয়েছে। তার মানে আমি এটা বলতে চাইলাম, কাউকে আঘাত করার জন্য নয়, বলতে চাইলাম এই কারণেই যে হয়তো সাবকনশাস মাইন্ডেই সে ভাবছে আমি একটা নতুন কিছু করলাম, কিন্তু আলটিমেটলি নতুন হলো না। পৃথিবীতে যা কিছু নেই সেটা ঘটলে তবেই তো নতুন। কিন্তু সেটা ঘটানোর জন্য যে মেধা দরকার, বা যে জায়গা থেকে ওটা হয়ে উঠতে পারে, সেরকম সত্যি সত্যি আপনারা দেখেছেন খুবই কম। যার জন্যে এই থিয়েটারটা, মানে আমার যেটা মনে হচ্ছিল, বিশেষ করে বামপন্থীদের, পশ্চিমবঙ্গে বামপন্থী সরকারের পতনের বেশ কিছুদিন আগে থেকে, যে ওই একই রকমভাবে, মানে একই থিয়েটার, একই কথা, এইগুলো আমরা বলে চলেছি। যার জন্য ক্রমশ দর্শক থেকে আমরা সরতে শুরু করেছি। এবং তার আমি আর বিস্তারিত উদাহরণে যাচ্ছি না, কারণ এই গল্পগুলো আপনারা সকলেই জানেন, কি হয়েছে না হয়েছে সবটাই জানেন। শুধু আমি এটা বলতে চাইছি যে থিয়েটার আমরা করছিলাম, বা কী থিয়েটার আমরা লকডাউন পর্যন্ত করেছি। একটা সেফ জোন, একটা সেফ জোনে থেকে, একটা কমফোর্ট জোনে থেকে, সেভাবে একই জিনিস গড্ডালিকা প্রবাহের মতো একই জিনিস হচ্ছে, আর আমরা কপুমণ্ডুকের মতো সেই কাজটাকেই নার্চার করে যাচ্ছি। আর আমার কিছু বন্ধুবান্ধব আছে, তারা সেই থিয়েটারটাকেই হাততালি দিয়ে ফেসবুকে তার প্রচুর প্রচার করছেন। এইভাবে তো এটা হওয়ার কথা ছিল না, কিন্তু এটা হলো, এবং সেটাই যে চলতে থাকলো। মানে কোনো রিভিউ পড়ে কোনো একটা ভালো থিয়েটার হয়েছে, মানুষের মুখে শুনে যখন মানুষ যাচ্ছেন, তখন তার একটা ইম্প্যাক্ট আলাদা। কিন্তু এই মানে সাংবাদিকরা মার্জনা করবেন, অধিকাংশ সাংবাদিক, মানে আমি দেখেছি একই নাটকের একই পত্রিকায়, মানে দৈনিক পত্রিকা, নামকরা পত্রিকায়, তার 4বার রিভিউ হয়েছে। প্রথমবারটা খুব খারাপ বলে তারা লিখেছেন, দ্বিতীয়বারটা আবার লিখেছেন ভালো, দারুণ, তারপরের বার এডিটোরিয়ালে চলে এসছে। এরকম করে করে 4বার লেখা হয়েছে, এবং প্রথমবার যে খারাপ বলেছিলেন তার চাকরি চলে যায় আর কি। তো তার মানে কি, সাংবাদিককেও কিনে নেওয়া যায়। এই ঘটনা কিন্তু আমাদের থিয়েটারে চলছে। তো এই যে, কিন্তু প্রান্তে যে কাজগুলো হচ্ছে, সেই কাজগুলোকে কিন্তু সেইভাবে নার্চার করা হচ্ছে না। এটা হয়ও না, পৃথিবীর সমস্ত সভ্যতার ইতিহাসেই
প্রচারের সার্চ লাইট, সেটা শহর কেন্দ্রিক। এটা নিয়ে কিছু বলে লাভ নেই আলাদা করে। কিন্তু আসলে আমার শরীরের সমস্ত রক্ত, যদি রবীন্দ্রনাথ বলেছেন, যদি আমার মুখমণ্ডলে মানে জমা হয়ে থাকে, তাহলে যেমন সেটা সুস্বাস্থ্যের অধিকারী বলে বলা হয় না, কিন্তু আমাদের সভ্যতায়, আমাদের সংস্কৃতিতে, যে আমাদের যে রাষ্ট্রীয় যে পরিকাঠামো, যে ব্যবস্থা, তাতে কিন্তু ওই সমস্ত কিছুই শহরকেন্দ্রিক। ডিসেন্ট্রালাইজ, যে প্রত্যন্ত জায়গায় কে কীভাবে কী কাজ করছে বা কি হচ্ছে না হচ্ছে, সেগুলোর উপরে তো এটা রাষ্ট্র ব্যবস্থার মধ্যেই রয়েছে। অতএব এর বাইরে তো গিয়ে আমাদের যাওয়ার ক্ষমতাও নেই, আর একজন শিল্পীর কী বা ক্ষমতা আছে। তো যাই হোক, এই যে গড্ডালিকার মতো একই রকম থিয়েটার একই রকমভাবে দেখে যাচ্ছি, একই হচ্ছে, কিন্তু তার মধ্যেও কি ভালো কাজ হয়নি? নিশ্চয়ই ভালো কাজ হয়েছে। আমি উৎপল দত্তর কিছু নাটক দেখবার সুযোগ হয়েছে, অরুণদার নাটক, অরুণ মুখোপাধ্যায় চেতনার নাটক দেখবার সুযোগ হয়েছে, হ্যাঁ, নান্দিকার রুদ্রপ্রসাদ সেনগুপ্তর নাটক দেখার সুযোগ হয়েছে, হ্যাঁ, আমি হরিমাধবদার দেবাংশী জল দেখবার সুযোগ হয়েছে। তো কিছু কিছু তো নিশ্চয়ই হয়েছে, সেগুলো স্পার্কিং। কিন্তু তারপরে ওই যে কাজগুলো ওরা করলেন, তারপরে না সেরকম যে সাংঘাতিক একটা কিছু, যেটা ওই নাটক জগন্নাথ দেখে আমি যেমন দুরাত ঘুমোতে পারি না, সেই ঘটনাটি আর ঘটে না। তো আমি একজন থিয়েটারের মানুষ হিসেবে যখন আমি ওইটা দেখতে ক্লান্তি বোধ করি, তখন আমি আর দর্শকের কাছে কি আশা করি? সাধারণ মানুষ যারা, সাধারণ মানুষ এলেই তবেই তো একটা নাটকে তার হাউস ভালো যায়, তার দর্শক সাফল্য হয়। তো সেটা কি করে হবে? আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমার যেটা মনে হয় যে আমরা সামগ্রিক থিয়েটারের চর্চা এটাও খুব একটা করিনি। সামগ্রিক থিয়েটারের চর্চা যদি না হয়, শুধু একটা নাটক তৈরি করলাম, তার পারফরমেন্স করে বেড়ালাম সারা দেশ জুড়ে, থিয়েটার শব্দটা এত ক্ষুদ্র জায়গায় আটকে আছে বলে আমি বিশ্বাস করি না। থিয়েটারকে, নিজের থিয়েটারকে বা নিজেদের থিয়েটারকে প্রমোট করা, নিজের থিয়েটার সম্পর্কে আলাপ আলোচনা করা, কথা বলা, থিয়েটার ক্রিটিসিজম একটা সাবজেক্ট এসে গেছে, থিয়েটার অ্যাপ্রিসিয়েশন একটা সাবজেক্ট এসে গেছে। সেখানে এই যে ডায়ালগ চলা, তার সেমিনার, তার ওয়ার্কশপস, নতুন জেনারেশন, ছোট ছোট ছেলেমেয়েরা যারা প্রাইমারি স্কুল থেকে পড়ছে, বিভিন্ন সেক্টরে যারা সোসাইটির মধ্যে, আমি বারবার করে বলছি, থিয়েটার একটা অত্যন্ত সামাজিক ক্রিয়া, সমাজ থেকে উঠে আসে। তাহলে সমাজের যে বিভিন্ন সেক্টরগুলো আছে, স্লাম চিলড্রেন আছে, অন্ধ ছেলেমেয়েরা আছে, বধির ছেলেমেয়েরা আছে, এদেরকেও তো থিয়েটারের সঙ্গে, থিয়েটার কীভাবে ওদের থেরাপির কাজ করতে পারে? শুধু আমি পারফরমেন্সই করব, আবার আশা করব যে থিয়েটারের মানুষকে কি করে আরও বেশি বেশি মানুষ থিয়েটারমুখী হতে পারে, সেই দিকটায় আমি মোটে যাব না। তাহলে আমি কী করে আশা করব যে গাদা গাদা লোক একেবারে পিলপিল করে এসে আমার থিয়েটার দেখতে আসবে বা আমাদের থিয়েটার দেখতে আসবে? সেই জায়গাটা আমরা খুব একটা ভাবিনি বলে আমার মনে হয়। কিন্তু সেটা জেলার প্রান্তিক জায়গাগুলোতে কিন্তু এই কাজগুলো হচ্ছে। স্কুলের ছেলেমেয়েদের ওয়ার্কশপ, হ্যাঁ, আমি এটা অস্বীকার করবার কোনো জায়গা নেই। শ্যামানন্দ জালান বা রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, কখনো কখনো উষাদি, এরা কিন্তু এই কাজগুলো করবার চেষ্টা করেছে। এটা সামগ্রিক থিয়েটারের একটা চর্চা, তাদের কাছ থেকে আমরা শিখেছি, মাথা নিচু করে তাদের কাছ থেকে ওইগুলো আমরা কিন্তু গ্রহণ করেছি। তো এই যে থিয়েটার, এই প্রান্তে যে গত 10 বছরে যে থিয়েটারগুলো হচ্ছে, সেটা খুবই আমার কাছে ইন্টারেস্টিং মনে হয়। সেটা আপনারা জানেন যে এরকম জেলায় বিভিন্ন জায়গায় আমরা জানি যে ইতিহাস যেটা বলে যে থিয়েটার একটা নির্দিষ্ট স্থানকে কেন্দ্র করেই তৈরি হতে পারে।
সে স্থানটা যে কোনো জায়গা হতে পারে, সেটা একটা ভাঙা মন্দির হতে পারে, ভাঙা পুরো বাড়ি হতে পারে, আমার ঘরের ড্রয়িং রুম হতে পারে, একটা গাছতলা হতে পারে, একটা মাঠ হতে পারে, লালকেল্লা হতে পারে, হয়েছেও। তো তাই যদি হতে পারে, তাহলে থিয়েটারকে আমরা কিন্তু ঠিক আমাদের সুবিধে মতো সেটা একাডেমি অফ ফাইন আর্টসে ঢুকিয়ে দিলাম, ব্যাস। ওইখানে যে থিয়েটারটা হয় সেইটাই হচ্ছে থিয়েটার। থিয়েটার মানে এই থিয়েটার মানে কর্পোরেশনের ট্যাক্স, থিয়েটার মানে নাট্য একাডেমির অনুমোদনপত্র, থিয়েটার মানে টিকিট বিক্রি করা, থিয়েটার মানে সেখানে বিশিষ্ট ভদ্রলোকরা আসবেন, সেন্ট লাগিয়ে আসবেন, তারা বসবেন, দেখবেন, নাটক হয়ে যাবে। নাটকের মধ্যিখানে নাটক যখন চলবে তখন অর্গানাইজ করা পকেট থেকে হাততালি দেওয়া হবে। গ্রিন নাটক শেষে গ্রিন রুমে গিয়ে তাকে দারুণ করেছে ভাই, দারুণ। এই তো মানে এখনকার মানে আমাদের থিয়েটারের স্ট্রাকচার মানে হচ্ছে একটা একাডেমি অফ ফাইন আর্টস, যেটা আমরা সেই কমফোর্ট জোনে আটকে গেছি, সেফ জোনে আটকে গেছি। একাডেমি অফ ফাইন আর্টস পেলাম মানে হচ্ছে আমার কাছে স্বর্গ। এর বাইরে আমি কিন্তু সেই প্র্যাকটিসটাকে নিলাম না, এবং নিলাম না শুধু নয়, যারা নিলেন তাদেরকে প্রকারান্তরে ঠাড়ে ঠুরে বিভিন্ন রকমভাবে বোঝাবার চেষ্টা করা হলো, ওটা ভাই থিয়েটার নয়। থিয়েটার মানে হচ্ছে লক্ষ লক্ষ টাকা খরচ, একটা বিরাট বর্ণাঢ্যতা। কিন্তু অরুণদার জগন্নাথ মারিচ সংবাদ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচের থিয়েটার নয়। তার টেক্সট, তার উপস্থাপনা, তার বিষয় বৈচিত্র্য, হরিমাধবদার দেবাংশী, তার যে জমির, তার যে মাটির যে গন্ধ, লোকায়ত সংস্কৃতি, এবং সেই একটা প্রান্তিক জায়গা যেখানকার সমস্ত রকমের ক্রাইসিস ওই নাটকটার মধ্যে দিয়ে উঠে আসে। কিন্তু এগুলো তো স্বীকৃতি দেওয়া গেল না সে অর্থে আর কি। কিন্তু গত 10 বছর ধরে, কিন্তু আরও একটু বেশি সময় ধরে কিন্তু একটা অন্যতর থিয়েটার প্র্যাকটিস শুরু হয়েছে, সেটা আমার কাছে খুব উৎসাহব্যঞ্জক। এবং সেটা কিন্তু মূলত করেছে আমার থেকে যারা ছোটরাই কিন্তু সেই কাজটা করছে। সেই জন্যে ছোটদের কাজের ব্যাপারে আমি খুবই আগ্রহী। শুনুন, সেই কাজটা যে কত ভালো হলো সেটা সেকেন্ডারি, কিন্তু তার যে থট, তার যে চিন্তা, সে অরুণদাকে চ্যালেঞ্জ করতে পারে, আপনি যে রাস্তায় গেছেন আমি সেই রাস্তায় যাচ্ছি না, আমি অন্যতর খোঁজ করছি, আপনার রাস্তাটা তো আমি দেখেছি, আমার রাস্তাটা সে দেখেছে, সেই রাস্তায় যাবে না। তার মানে সে তো চ্যালেঞ্জ দিচ্ছে একটা। তাহলে সেই চ্যালেঞ্জটা আমরা কেন তাকে উৎসাহিত করব না? সেটা কত ভালো হলো মন্দ হলো সেটা অন্য প্রশ্ন, কিন্তু তার যে জার্নিটা সেটা খুব লক্ষ্য করার মতো। এই কল্লোল, বর্ধমানে সাতকাহনী আর কল্লোল, এবং আমরা কল্লোল, দারান্দার পার্থগুপ্ত, হিমাদ্রি শেখর দে, আমতা পরিচয়ের শুভেন্দু ঋতুপর্ণা, এদের জার্নিগুলো খেয়াল করুন। থিয়েটার শব্দটার সঙ্গেই কিন্তু একটা স্ট্রাগল, একটা দ্বন্দ্ব, একটা লড়াই, একটা জেদ, একটা বোহেমিয়ানতা, এইগুলো না থাকলে একটা ঠিকঠাক থিয়েটার হতে পারে। আজকে ভুল করছে, কালকে ঠিক করবে। কিন্তু আমি এদের অনেক প্রযোজনা দেখেছি যেটা মানে একেবারে অন্যতর।
তাহলে তারা নতুন করে ভাবছে। সেই ভাবনাগুলোকে কোথাও আমাদের কিন্তু প্রশ্রয় দেওয়া খুব জরুরি বলে আমার মনে হয় আর কি। এই যে প্রান্তিক থিয়েটার যারা করছে তারা কিন্তু একটা যাপনের মধ্যে আছে। আমরা কিন্তু আমাদের পূর্বসূরীদের কাছ থেকে এমনটা শিখিনি যে সারাদিনে থিয়েটার করা যায়। একটা চাকরি করে, একটা মাস্টারমশাই হয়ে, একটা অধ্যাপনা করে, তারপরে বাকি যে সময়টুকু থাকছে সেই সময়টায় আমি থিয়েটার করছি। আমাদের সামনে কোনো উদাহরণ নেই, পশ্চিমবাংলার থিয়েটারে এমন কোনো উদাহরণ নেই যে যাকে আমরা অনুসরণ করব। এবং আমাদের সমসাময়িক কয়েকজন যারা থিয়েটার করেছেন, তারা থিয়েটারের থেকে এখন এই সময় তারা বেশি সিনেমায় আগ্রহী। তো সেটা নিয়ে আমার কোনো আপত্তি নেই, কিন্তু থিয়েটারের শেষ কথাটা আমি তার কাছে শুনবো না, কোনো পরিস্থিতিতেই শুনবো না। তার থিয়েটারের পাণ্ডিত্য নিয়ে আমার কোনো রকম সন্দেহ নেই, তার কাজ নিয়েও আমার যথেষ্ট শ্রদ্ধা আছে। কিন্তু তিনি তো এই কষ্টের জায়গাটাকে লিভ করছেন, তাহলে এটা শেষ কথা তো আমি তার কাছে শুনবো না। এই আর আমাদের থিয়েটারের যে অর্থনীতি, ধরুন আমি গোবরডাঙ্গা নকশার কথা যদি বলি, সেটা হচ্ছে 40 বছর ধরে আমরা কাজ করছি। গত 1 মে আমাদের দলের 40 বছর, 40তম প্রতিষ্ঠা দিবস গেছে। এই 40 বছর পরিক্রমায় কত বিনিদ্র রজনী, যে কোনো এই অভিজ্ঞতা যারা আছে, যারা 40 কেন, যারা 4 বছরও কাজ করছেন, যারা ওই লড়াইয়ের থিয়েটার, যারা কি বলবো শ্রমের থিয়েটার, যারা ভেতরের অভিমান, কষ্ট, দুঃখ, অভিযোগ এইগুলোকে সঙ্গে নিয়ে যে থিয়েটার করছেন, তাদেরকে স্যালুট। সেটা থাকতেই হবে, সেটা না হলে থিয়েটার হবে না। ভেতরে জ্বালা থাকতেই হবে, অদম্য জেদ থাকতেই হবে, আমাকে এটা করতেই হবে। এবং সেখানে যত ঘাত প্রতিঘাত আসবে, প্রতিটি একটা আঘাত মানে তাতে যদি তাকে ঠেলে 1 পা পিছিয়ে দেওয়া হয়, সে কিন্তু ভেতরে ভেতরে আর 10 পা লড়াইয়ের জন্য প্রস্তুত হয়। সেইটা খুব ইম্পর্ট্যান্ট। আর এই যদি প্রত্যাঘাত না থাকে, তাহলে জেদ তৈরি হয় না। আর জেদ তৈরি না হলে একটা কিছু করবো